হিমেলের খুব খারাপ লাগলো হাসানের জন্য। অনুভব করতে পারলো হাসানের অসহায়ত্ব। তবে হিমেল হাসানকে বোঝানো ছাড়া কিছুই করতে পারবে না। হাসানের কাঁধে হাত রেখে বলল, ঝামেলার বিষয়টা এখানে থামিয়ে দাও ভাইয়া। তুমি আমার ভাই, এই কথাটা কোনোদিনও মিথ্যা হবে না। আমরা যেখানেই থাকি না কেন, তুমি আমার ভাই থাকবে। ভাবিকে ফিরিয়ে নিয়ে এসো। জানি ভাবি ভালো ছিল না, আমাদেরকে সহ্য করতে পারে না, তবে তাও বাড়িটা খালি খালি লাগছে। ভাবির চেঁচামেচি, ঝগড়া এসবের অভ্যাস হয়ে গেছে। দেখেছো না, মাও কেমন মন মারা হয়ে থাকে। আর তার থেকে বড় কথা, এই সংসার ভাঙা বিষয়গুলো আমার ভালো লাগে না ভাইয়া। তুই না আফার সংসার ভাঙতে বলেছিলি? তুই কি বুঝতে পারছিস না আমি আফার থেকেও বেশি অসহায়? তুই যাই বলিস না কেন হিমেল, রোমানার থেকে দুলাভাই হাজার গুণে ভালো আছে। ফিরিয়ে নিয়ে গেল তা আপাকে। ছেলে মেয়ের খাতিরে হোক আর যার খাতিরেই হোক, সংসার তো করছে, ছেড়ে তো যায়নি। তা ঠিক বলেছ, ওনার একটু উন্নতি হয়েছে। তবে রোমানার উন্নতি হওয়া সম্ভব না। তাই তুই আর এই নিয়ে আমায় কিছু বলিস না হিমেল। সংসার একটা শান্তির জায়গা হওয়া উচিত। সারাদিন এত খাটাখাটনি করার পর বাড়ি ফিরে যদি বইয়ের কাছ থেকে অন্তত মানসিক শান্তি না পায়, তবে সেই সংসারের দরকার নেই। রোমানাকে যদি আমি ফিরিয়ে আনি, তবে ও প্রশ্রয় পেয়ে যাবে। এবারে আমার মানসিক শান্তি আরও নষ্ট করবে। আমি সেসব চাই না। আমি এমনই বেশ আছি। হিমেল আর চেয়েও জোর করতে পারল না। হাসানের যেন মনে হচ্ছে মন থেকে ইচ্ছাটা উঠে গেছে রুমানাকে ফিরিয়ে আনার। সেখানে জোর করবে কি করে? জোর করা সাজেও না। হাসানের সাথে কথা শেষে হিমেল উঠে চলে আসলো নিজের ঘরে। দরজায় দাঁড়াতেই দেখলো ঘরের ভিতরে নয়নতারা আবারও গোছানো ঘরটা গোছাচ্ছে। হিমেল কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থেকে নয়নতারাকে দেখলো কি সুন্দর যত্ন নিয়ে পুরো ঘর গোছাচ্ছে। হিমেলের প্রত্যেকটা জিনিস আরো যেন বেশি যত্ন সহকারে গুছিয়ে রাখছে। এই দৃশ্যটা দেখে হিমেলের কেমন যেন একটা শান্তি অনুভব হলো। একটু আগে হাসান যে মানসিক শান্তির অভাবের কথা বলছিল, হিমেল যেন নিজের ঘরে সেই মানসিক শান্তিটা খুঁজে পেল। নয়নতারাকে একবার ডাকলো। তারা হিমেলের ডাক শুনে নয়নতারা দরজার দিকে তাকালো। হিমেলকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি ফুটে উঠল। নয়নতারার সেই হাসির মাঝেই যেন হিমেল নিজের মানসিক শান্তিটা খুঁজে পেল। মনে হলো এই হাসিটা দেখার জন্য হিমেল বারবার নয়নতারার কাছে ছোট হতে প্রস্তুত। শুধুমাত্র এই মানসিক শান্তিটুকুর জন্য হিমেল হাজারবার বিনা অপরাধে নয়নতারার কাছে ক্ষমা চাইতে পারে। শুধুমাত্র নয়নতারার মুখের হাসিটা দেখার জন্য হিমেল সব করতে পারে। ভাইয়া ঠিক আছে, কথা বলেছো তুমি? হিমেল ঘরে ঢুকে দরজাটা বন্ধ করতে করতেই বলল। হুম, ঠিক আছে ভাইয়া। নয়নতারা আরো কিছু প্রশ্ন করলো, তবে সেসব প্রশ্ন হিমেলের কানে গেল না। নয়নতারার হাতটা ধরে নিয়ে গিয়ে বিছানায় বসালো। হিমেলের পাশে বসলো না, বরং নয়নতারার কোলে মাথাটা রেখে শুয়ে পড়লো। মাথা ব্যথা করছে তারা, একটু চুলগুলো টেনে দাও তো। নয়নতারা চিন্তিত গলায় বলল। খুব বেশি ব্যথা করছে, চা বানিয়ে এনে দেবো? ওষুধ খাবে? নয়নতারার কণ্ঠে চিন্তা প্রকাশ পাওয়ায় হিমেল ওর মুখের দিকে তাকালো। নয়নতারার গালে আলতো করে হাত রেখে বলল, তুমি খুব ভালো তারা। তুমি প্রত্যেকটা মুহূর্তে আমাকে বুঝিয়ে দাও যে তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত। তুমি আমার মানসিক শান্তির কারণ। হঠাৎ এই কথা বলছো যে? নয়নতারার গাল থেকে হিমেল হাতটা নামিয়ে এবার নয়নতারার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমার পরিবার নিয়ে কি তোমার কোনো অভিযোগ আছে তারা? আমার মা তো এখন অনেকটা ভালো হয়ে গেছে, এখন তো আর তোমার সাথে তেমন খারাপ ব্যবহার করে না। আপও ভালো হয়ে গেছে, তাও কি তুমি আলাদা থাকতে চাও আমার সাথে? নয়নতারা তড়িঘড়ি করে বলল, না তো, আমি তো কখনো এমনটা বলিনি। আমার কোনো আচরণে কি তোমার খারাপ লেগেছে, নাকি মা কষ্ট পেয়েছে এই কথাটা তোমাকে বলেছে? বিশ্বাস করো হিমেল, বিয়ের পর থেকে আমি এক মুহূর্তের জন্য কখনো ভাবিনি তোমার সাথে আলাদা থাকবো। আমাকে বাবা শিখিয়েছে সবাইকে নিয়ে পরিবার হয়। তোমার মনে নেই আমাদের বিয়ের দিন বাবা আমায় বলেছিল যৌথ পরিবারে আসার পর আমি যেন কখনো নিজের একার সুখের কথা না ভাবি? তবে তুমি ভাবলে কি করে আমি আমার বাবার কথার অমান্য করব? হিমেল আবারও কিছু একটা বলে উঠতে ধরলো, তবে হঠাৎ করে মনে হলো নয়নতারা অনেকক্ষণ থেকে তুমি বলে ডাকছে। হিমেল লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে বলল। তুমি আমায় তুমি করে ডাকছো? মুহূর্তের মাঝে নয়নতারা লজ্জায় নেতিয়ে গেল। দৃষ্টি নামিয়ে মিনমিনে গলায় বলল, হ্যাঁ, আজ সকাল থেকেই তো ডাকছি, তুমি খেয়ালই করনি। কি বলছো? সকাল থেকে তুমি বলে ডাকছো আর আমি টের পাইনি? না, আমি সকাল থেকেই তুমি বলে ডাকছি। অনেক দিন থেকে চেষ্টা করছি বলার, কিন্তু পারছিলাম না। অনেক কষ্টে আজ বলছি। হিমেল মাথায় হাত ঠেকিয়ে হা হুতাশ করে বলল, হায় আল্লাহ, কি বলো এসব? বউ আমার আপনি থেকে তুমিতে এসছে। আমার তো মিলাদ পড়ানো উচিত ছিল, আর আমি কিনা টেরই পেলাম না। এটা কোনো কথা হলো? তুমি বলো সঙ্গে সঙ্গে একটা চুমু খাওয়া উচিত ছিল, একটু শক্ত করে জড়িয়ে ধরতাম। নয়নতারা একটু রাগ দেখানোর চেষ্টা করে বলল,
এসব কথা বলে কিন্তু আমি আবার আপনি করেই ডাকবো। আরে না না, দয়া করে আপনি করে ডেকো না। তবে তারা আজ এই উপলক্ষে আমি তোমার নিকটে যেতে চাই, আমি তোমার সান্নিধ্য পেতে চাই। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, তোমার আর কোথাও তিল আছে কিনা সেটা আমি জানতে চাই। নয়নতারা এবারে হিমেলের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি খুবই নোংরা, তুমি একদমই ভালো না। এবার বাবার সাথে দেখা হোক, আমি সব বলে দেবো বাবাকে। বাবার সামনে তো খুব ভদ্র সাজা হয়, তাই না? হিমেল ঠোঁট টিপে হেসে বলল, বাবাকে এটা বলবে যে আমি তিল খুঁজতে চেয়েছি। বেশ, তুমি বলতে চাইলে বলো, আমার কোনো আপত্তি নেই। নিজের ব্যাগপত্র গোছগাছ করছে সোহান। এক সপ্তাহ পর আবার চলে যাবে দেশের বাইরে। বিছানার উপরে মুখ ভার করে বসে আছে নাফিসা। বেশ অনেকক্ষণ থেকে এভাবে মনমরা হয়ে বসে আছে। শুরুর দিকে সোহানকে সাহায্য করছিল ব্যাগপত্র গোছাতে, তবে এখন আর সেটাও করছে না। মনটা বেশ ভালোই খারাপ। সোহান অনেকক্ষণ থেকে খেয়াল করছে, তবে এতক্ষণ কিছু বলেনি। তবে এবার আর চুপ থাকতে পারল না। মন খারাপ করে বসে আছো কেন? নাফিসা মুখ ভার করে বলল, চলে যাবে তো তুমি, একা একা কি করব আমি? কেন, বাড়িতে তো আরো কত মানুষ আছে। মা আছে, বাবা আছে, সোহানা আছে। তোমার খুব মন খারাপ করলে ওর বাড়িতে চলে যাবে। পাশে তোমার বাবার বাড়ি। জানো বাবার বাড়িতে কি অবস্থা? কেউ আমার সাথে কথা বলে না। এক ভাবি আগে কথা বলতো, এখন তো সেই ভাবিরও ভাব বেড়ে গেছে। নয়নের নামে কিছু বললে তেলে বেগুনে জ্বলে ওঠে। সোহান বিস্ময়ভরা কণ্ঠে বলল, তাই নাকি? এত তাড়াতাড়ি সুপ্তি ভাবি দল বদলে নিল কি করে? তবে দিন দিন সবারই উন্নতি হচ্ছে, তোমার যে কবে হবে? শেষের কথাটা সোহান বিড়বিড় করে বলল, যেন নাফিসার কান অব্দি না যায়। তবে নাফিসার কান অব্দি পৌঁছানো কথাটা সঙ্গে সঙ্গে ঝাঁঝালো গলায় বলে উঠল, নিজের বউ বাদে বাকি সবার বউকেই খুব ভালো লাগে, তাই না? কোনোদিন দেখলাম না আমার প্রশংসা করতে, কিন্তু বাকি সবার বউয়ের প্রশংসা তোমার মুখে সারাদিন লেগেই থাকে। শুরুর দিকে তো নয়নের প্রশংসাও খুব করতে, কখনো তো আমার প্রশংসা এত করতে শুনিনি। সোহান মৃদু বিরক্তিকর গলায় বলল, কথায় কথায় নয়নের প্রসঙ্গ আনবে না প্লিজ। অস্বস্তি হয় ওর কথা মনে হলে আমার। অন্য কিছু বলো। ইচ্ছেও নেই তোমার প্রাক্তন প্রেমিকার সম্বন্ধে কথা বলার। কথাটা বলে আবার চুপ করে গেল নাফিসা। কিছুক্ষণ চুপ থাকার পর আবারও সোহানকে উদ্দেশ্য করে বলল, আমাকে কবে নিয়ে যাবে? আমার এখানে একদমই ভালো লাগবে না। সারাদিন তো তোমার মায়ের সাথে ঝগড়া করতেই কেটে যাবে। শান্তি আছে নাকি এই বাড়িতে? সোহান স্বাভাবিক ভঙ্গিতেই বলল, ঝগড়া তো আমার মা করে না, তুমি যেসে ঝগড়া করো। তুমি চুপ থাকবে তাহলে বাড়ি শান্তি থাকবে। নাফিসা ঝাঁঝালো গলায় বলে উঠল, আবার তুমি সেই আমার দোষী শুধু দেখছো? আমি কি এমনি এমনি তোমার মায়ের সাথে ঝগড়া করি? আমি যখন ঝগড়া করি তোমার মা কি মুখ বন্ধ করে থাকে? চেনো না তুমি তোমার মাকে? সোহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ চিনি তো, দুজনেই এক। তবে যাই বলো না কেন, আমার মায়ের মতন মানুষও এগিয়ে এসে তোমার সাথে ঝগড়া করার সাহস পায় না। তুমি যে কেন অযথা ঝগড়া করতে যাও আমি বুঝি না। বাদ দাও তো এসব কথা। আগে আমায় বলো, কবে নিয়ে যাবে আমায় তোমার সাথে? কাগজপত্র সব তৈরি হয়ে গেলেই তো নিয়ে যাব। এবারেই নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, তবে সেটা তো হলো না। নাফিসা ভ্রুকুচকে সন্দেহী গলায় বলল, সত্যি করে বলো তো, কাগজপত্র তৈরি হয়নি নাকি তুমি আমার ইচ্ছে করে নিয়ে যেতে চাইছো না? তোমার মায়ের কথায়, তোমার মা যে তোমাকে বলেছিল যেন আমাকে না নিয়ে যাও, আমি কিন্তু সেই কথা শুনেছি। সোহান, সত্যি করে বলো তো। সোহান একটু ভ্যাবাচাকার মাঝে পড়ল। এমনটা না যে ওর মায়ের কথা শুনে নাফিসাকে নিয়ে যেতে চাইছে না। এখনো সত্যি কাগজপত্র তৈরি হয়নি। তবে নাফিসা যে ওর মায়ের বলা কথাটা শুনে ফেলেছে সেটা সোহান জানতো না। আর এখন যেহেতু একবার বলেছে কথাটা নাফিসা, তার মানে একটা কুরুক্ষেত্র বাদতেই বা। কেননা সোহান তখন খুব একটা প্রতিবাদ করেনি ওর মায়ের কথায়, অশান্তির ভয়ই করেনি। আসলে সোহান না নিজের মাকে কিছু বলে, না নিজের বউকে কিছু বলে। সবসময় দুজনের ঝামেলার মাঝে ও পড়ে অসহায় হয়ে চলে যায়। সেই জন্য চেষ্টা করে যে যা বলে চুপচাপ শুনে যাওয়ার। কারোর কথার উত্তর দিতে গেলেই ঝামেলা। এসেছেই তো কয় মাসের জন্য, আবার চলে যাবে। কে জানে আবার কত বছর পরে ফিরবে। এ কটা দিনের জন্য এসে নিজের আপন মানুষদের সাথে এত ঝামেলা করতে ভালো লাগে না সোহানের। এদিকে সোহানের থেকে কোনো উত্তর না পেয়ে নাফিসা ফিরে বলে উঠল, উত্তর দাও সোহান, তুমি কি ইচ্ছে করে আমাকে নিয়ে যাচ্ছ না? না রে বাবা, সত্যি তোমার কাগজপত্র তৈরি হয়নি। তুমি কি মূর্খ? কথা বোঝো না? মূর্খ হলে না হয় বুঝতাম যে আমি যা বোঝাবো তাই বুঝবে, তেমন তা তো না। ও, তার মানে
মূর্খ হলে রেখে দিতে আমায় এখানে আজে বাজে বুঝিয়ে, তাই না? তাহলে তো এই প্রথম মনে হচ্ছে পড়াশোনাটা কোনো কাজে লাগলো। সোহান এবার একটু হেসেই বলল, আর আমার এই প্রথম মনে হলো শিক্ষিত বউ বিয়ে করে বিপদে পড়েছি। ক্লাস 5 পাস করা একটা মেয়েকে বিয়ে করতাম, যা বুঝাতাম তাই চুপচাপ বুঝতো, অশান্তি করতো না। যাই হোক, মা আমাকে বলেছিল ঠিকই, তবে আমি মায়ের কথা শুনিনি। তোমায় নিয়ে যাব আমি আমার কাছে, চিন্তা করো না। নাফিস একটু আশ্বস্ত হলো ঠিকই, তবে পুরোপুরি এখনো ভরসা করতে পারলো না সোহানের কথায়। সন্দেহী গলায় বলল, সত্যি নিয়ে যাবে তো? সোহান ব্যাগের চেন লাগিয়ে সেটা পাশে রেখে দিল। বিছানায় বসা নাফিসার পাশে নিজেও বসে পড়ল। নয়নকে ভালোবেসেছিলাম কিনা জানি না নাফিসা, তবে সত্যি বলতে তোমাকে কিন্তু ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি জানতাম নয়নকে বিয়ে করলে জীবনে খুব শান্তি পাবো। তোমায় নিয়ে আমি তেমন নিশ্চিত ছিলাম না, কিন্তু তারপর তোমাকে আমি বিয়ে করেছি, হোক সেটা তোমার রূপের জন্য কিংবা তোমার প্রতি ভালোবাসা থেকে। হঠাৎ এই কথা কেন বলছো? ভালোবাসা উতলে পড়ছে প্রাক্তন প্রেমিকার উপর? সোহান বিরক্তিকর গলায় বলল, সবসময় এভাবে কেন কথা বলো তুমি? আমি তো স্বাভাবিকভাবে কথা বলছি, তাই একটু কি স্বাভাবিকভাবে কথা বলতে পারো না? আর নয়নের কথা উঠলেই তুমি এমন তেলে বেগুনে জ্বলে ওঠো কেন? ঠিক আছে, বলবো না, আর কিছু বলো তুমি। নাফিসার কণ্ঠটা এবার পূর্বের থেকে একটু হলেও নরম হয়েছে। সোহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিয়ে তোমাকে করেছি সংসার করার জন্যই। কেউ একজন আমাকে খুব ভালোবাসে একটা কথা বুঝিয়েছিল যে সংসার ভাঙা কোনো সমাধান না, জীবনসঙ্গী খারাপ হলে তাকে শুধরে নিতে হয়। আমি সেটাই চেষ্টা করছি। নয়ন আমার অতীত, তবে তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ, এটা মাথায় রেখো। কোন কথায় থেকে কোন কথায় যাচ্ছ তুমি? সোহান আলতো হেসে বলল, আমি ঠিক দিকেই যাচ্ছি। আমি শুধু তোমাকে এটা বোঝাতে চাইছি যে তোমাকে আমি ভালোবাসি। যাকে ভালোবাসি তাকে ছেড়ে থাকবো না আমি। আগে প্রেমিকা ছিল, সেটা আলাদা কথা, কিন্তু এখন তুমি আমার স্ত্রী। নিয়ে যাব তোমাকে আমি। বিয়ে তো করেছি বউকে সাথে রাখার জন্য, তাই না? নাফিসার এবার আর কোনো সন্দেহ রইল না। তার মানে সত্যি সোহান ওকে নিয়ে যাবে সাথে। সোহানকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। সোহান শুধু হাসলো। নাফিসা এই কথাটা মনে থেকে বলল কিনা আদৌ এই কথার সত্যতা কতটুকু সেটাও জানে না। তবে এতটুকু তো সোহান জানে যে সোহানের টাকা দেখলেই নাফিসা ওকে বিয়ে করেছে। তবে নাফিসাকে একা দোষারোপ করা যায় না। সেদিক দিয়ে বলতে গেলে তো সোহানও নাফিসার সৌন্দর্য দেখেই ওকে বিয়ে করেছে। দুজনেই কিছু না কিছু লোভেই দুজনকে বিয়ে করেছে। হঠাৎ করে সোহানের একটা কথা মনে পড়ে গেল। বেশ কয়েকদিন ধরে নাফিসাকে কথাটা বলবে বলবে বলে ভাবছিল, তবে বলে উঠতে পারছিল না। মেয়েটা তো শান্ত মাথায় কোনো কথা শুনতে পারে না। তবে মনে হয় এখন অন্তত বলা দরকার। যাওয়ার আগে তো বলতেই হবে। এখন মন মেজাজটা অত্যন্ত ভালো আছে। একটা কথা বলি তোমায় নাফিসা, আগে ভালো করে শুনবে, বুঝবে, আমার কথার গুরুত্ব উপলব্ধি করবে, তারপর উত্তর দেবে, কেমন? সোহানের কথার ধরন শুনে নাফিসার কাছে ব্যাপারটা বেশ গুরুতরই মনে হলো। সোহানকে ছেড়ে দিয়ে ঠিকঠাক হয়ে বসে নিজেও গুরুতর ভঙ্গিতে বলল, কি বলবে বলো? খুব ভালোভাবে একবার নিজেই নিজেকে প্রশ্ন করো তো, যে আমরা নয়নের সাথে যা করেছি সেটা কি ঠিক করেছি না অন্যায় করেছি? এখানে শুধু আমরা দুজনেই আছি নাফিসা। আমাদের দুজনের মাঝে এ কথা আর কেউ জানবেও না। তাই মিথ্যে বলো না, বুকে হাত রেখে বলো আমরা নয়নের সাথে অন্যায় করেছি কি না। নাফিসা একটু থতমত খেলো। এত ভাবনা চিন্তার দরকার নেই। নাফিসা নিজেও খুব ভালো করেই জানে যে ওরা নয়নতারার সাথে অন্যায় করেছে। তবে আসলে মুখে নিজের অন্যায়ের কথাটা স্বীকার করতে একটু লজ্জায় লাগে। ইতস্ত গলায় বলল, এসব আবার তোলার কি দরকার? দরকার আছে জন্য বলছি। বলো না, তোমার কি মনে হয় আমরা ঠিক করেছি না ভুল করেছি নয়নের সাথে? নাফিসা মিনমিনে গলায় বলল। ভুল করেছি জানি। নাফিসের সৎ উত্তরে সোহান খুশি হলো। অন্তত বুঝতে তো পেরেছে নাফিসা যে কাজটা ভুল করেছে। তবে এখন বাদ বাকি কথা বলতে আরেকটু সুবিধা হবে। নাফিসার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি যাওয়ার আগে নয়নের সাথে একবার দেখা করতে চাই। ওর কাছে ক্ষমা চাওয়ার আছে আমার। জানি না তখন কি হয়ে গিয়েছিল, তবে ভুলটা আমরা দুজনেই করেছি। জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল আমাদের জন্য নয়নের। ভাগ্যিস হিমেলের মতন কেউ একজন ওর জীবনে এসেছিল। আর ঠিক এই কারণে আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই। আর আমি চাই তুমি ওর কাছে ক্ষমা চাও। নাফিসা লাফ দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি বলছো এসব? আমি চাইতে পারবো না ক্ষমা। কেন পারবে না? তুমি জানো তুমি অন্যায় করেছো, তবে ক্ষমা চাইতে দোষ কিসের? একবার ভাবো তো, আমি থাকবো না মায়ের সাথে,
কোনো ঝামেলা হলে কিংবা কোনো বিপদে পড়লে কি করবে? পাশে তোমার বাপের বাড়ি, অথচ সেখানে যাওয়ার কোনো উপায় নেই। তুমি নিজের বাবা মা ভাইয়ের থেকে সাহায্য চাইতে পারবে না, নিজের বোনের থেকে সাহায্য চাইতে পারবে না, কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। সারা দিন ঘরের মধ্যে কাটাবে কি করে বলো তো আমায়? সে আমি ঠিক কাটিয়ে নেব। তুমি শুধু তাড়াতাড়ি আমাকে নেওয়ার ব্যবস্থা করো। সোহান হাত ধরে নাফিসাকে আবার টেনে বসিয়ে বুঝিয়ে বলল, নয়নের মন অনেক বড় নাফিসা, সেজন্য এখনো আমাদেরকে কখনো অভিশাপ দেয়নি। আর সেজন্য আমরা এখনো একসঙ্গে সময় কাটালে হাসি। ও যদি আমাদের একবার মন থেকে অভিশাপ দিত না, আমাদের জীবনটা হয়তো ধ্বংস হয়ে যেত। একবার ওর কাছে ক্ষমা চাও। তোমারই তো নিজের বোন, এত হিংসা কিসের? তুমি ওর থেকে ক্ষমা চাইলে ছোট হয়ে যাবে না? আমি পারবো না। ঝগড়া করার হলে সেটা আলাদা কথা, কিন্তু এই বিষয়ে ক্ষমা চাওয়ার জন্য আমি ওর মুখোমুখি হতে পারবো না। আমার অস্বস্তি হবে। আর আমি জানি নয়ন আমাকে খুঁচাবে। আর ওর বোর্ডটা তো আরও খারাপ, আমাকে চড় মারতে চেয়েছিল। তুমি কি চর খাওয়ার মতন কাজ করনি সেদিন? তোমার লজ্জা হওয়া উচিত ছিল হিমেলের সামনে যাওয়ার আগে। যাই হোক, আমি ক্ষমা চাইব নয়নের কাছে। নয়নের কাছে ক্ষমা ভিক্ষে চাইব। দরকার হলে ক্ষমা আমাকে চাইতেই হবে, না হলে মনের মাঝেতে অস্থিরতা কাজ করছে, সেটা কমবে না। আমি মুক্তি চাই এই অপরাধবোধ থেকে। আর বিশ্বাস করো, আমি মন থেকে চাই যেন নয়ন খুব ভালো থাকে, আমাদের দুজনের থেকেও বেশি ও ভালো থাকে। আমি তোমাকে জোর করব না, তবে বলবো নিজেকে একবার নয়নের জায়গায় দাঁড় করিয়ে দেখো, ভেবো। নাফিসা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কি ভাববো? একবার শুধু ভেবে দেখো, যদি নয়নের জায়গায় তুমি থাকতে আর তোমার জায়গায় নয়ন থাকতো, তবে তুমি কি করতে? ধরে নাও আমি এখনোই তোমাকে ঠকি অন্য কারো সম্পর্কে জড়ালাম, তুমি তো একদম যুদ্ধ বাঁধিয়ে ফেলবে। সেখানে নয়ন কিচ্ছু করেনি, ও মুখ ফুটে তোমাকে একটা গালি অবধি দেয়নি। ভাবো তো, এত ভালো একটা মেয়ের সাথে আমরা ঠিক কতটা অন্যায় করেছি। জানি বুঝতে দেরি হয়ে গেছে, তবে উপলব্ধি তো করেছি এখন। তাই বলবো ক্ষমা চেয়েও, একটু সময় দাও নিজেকে, তবে ওর থেকে ক্ষমা চেয়ে নিও। নাফিসা কাচুমাচু করে বলল, খুব কি দরকার ক্ষমা চাওয়ার? না চাইলে হয় না? আমি তো তোমাকে জোর করছি না, তবে ক্ষমা চেয়ে নিও। নিজের মা বাবা ভাই ভাবি বোন সবার সাথে সম্পর্কটা ঠিক করে নিও নাফিসা। জীবনে আর কয়দিনের, যে কটা দিন বেঁচে আসো সবাইকে নিয়েই না হয় বাঁচো। একা থাকার মাঝে কোনো আনন্দ নেই। দেখো আমরাই কেমন যেমন দম বন্ধ হয়ে আসে এটা ভেবে যে পাশে আমার চাচার বাড়ি, অথচ আমি সেখানে যেতে পারি না। ছোটবেলা থেকে কত যাওয়া আশা করেছি, কিন্তু আমি এবারে যেতে পারলাম না। আমার চাচার সাথে দেখা হলে আমি চোখে চোখ রেখে কথা বলতে পারি না। আমার খুব খারাপ লাগে এই ব্যাপারটা নাফিসা। আমি আমার চাচাকে খুব ভালোবাসি, চাচাও আমাকে খুব ভালোবাসতো। তবে আমি এমন একটা অপরাধ করে ফেলেছি যে এখন সেই চাচার সাথে কথা বলতে পারি না। নাফিসা কেন যেন নিজেও নিতিয়ে গেল। আজ অনেকদিন হলো নিজের বাবার সাথে কথা বলে না। আকবর সাহেবের সাথে ভুলক্রমে যদি দেখা হয়ে যায়, উনি তাকান না অবধি নাফিসার দিকে, নিজের পথ বদলে চলে যায়। এখন তো মারুফাও কথা বলে না। নাফিস আগে থেকেই কথা বলে না, কখনো মুখে বলেনি। নয়নের সাথে করা অন্যায়ের জন্য নাফিসার প্রতি ঘৃণা জমেছে, কিন্তু তাও এই ঘটনার পর থেকেই নাফিস আর ওর সাথে কথা বলে না। এখন তো সুপ্তিও আর কথা বলে না, বাকি রইল নয়নতারা। ও যে নাফিসার সাথে কথা বলবে, এটা নাফিসার আশা করাই অন্যায়। সবশেষে নাফিসার মনে হলো সত্যি অনেক বড় অপরাধী। তবে এখনই নয়নতারার মুখোমুখি হয়ে ওর কাছে ক্ষমা চাইতে পারবে না, একটু সময় দরকার। সেই সাথে ওর বাবা মায়ের কাছেও ক্ষমা চাইতে হবে। তবে নাফিসা ভাবলো, ও কি পারবে? ক্ষমা চাওয়ার অভ্যাসটা ছোটবেলা থেকেই নাফিসার নেই। নিজের ভুল বুঝলেও ক্ষমা চাইতে পারে না। জানি না নাফিসা এবারেও পারবে কিনা, তবে চেষ্টা করবে। প্রায় 2 সপ্তাহ হতে চলল রুমানা বাপের বাড়িতে এসেছে। এখন অবধি হাসানের একটা কলও আসেনি। দেখা করতে আসা তো দূরের কথা, রুমানা এবারে বেশ চিন্তায় পড়ে গেছে। হাসান কি তবে এবারে আসবে না রুমানাকে নিতে? এইদিকে রুমানার এভাবে হঠাৎ করে সংসার ছেড়ে চলে আসার ব্যাপারটা ওর বাড়ির লোকেদেরও খুব একটা পছন্দ হয়নি, বিশেষ করে ওর বাবার। মেয়েকেই বেশি দোষারোপ করেছেন উনি। ওনার কথা, উনি মেয়েকে যেভাবে টাকা পয়সা দিয়ে যাচ্ছিলেন সেভাবে দেবেন, তবে হুট করে সংসার ছেড়ে আসার সিদ্ধান্তটা কোনো বুদ্ধিমানের সিদ্ধান্ত হতেই পারে না। তিনি মেয়েকে এটাও বুঝিয়েছেন যেন খুব তাড়াতাড়ি হাসানের সাথে সবটা মিটমাট করে নিজের সংসারে আবার ফিরে যায়। তবে রুমানা তো একগুঁয়ে স্বভাবের। ও যখন ঠিক করেছে হাসানকে কল করবে না, তবে করবেই না।
যদি হাসান কল করে তবে কথা বলবে, তবে নিজে আগে নিচু হয়ে কোনোদিনও হাসানকে কল দেবে না। জানলার ধারে তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে রোমানা। হঠাৎই ফোনটা বেজে উঠল। বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো হিমেলের নাম্বার থেকে কল এসেছে। এর আগেও দুদিন হিমেল কল করেছিল, তবে রোমানা ফোনটা রিসিভ করেনি। তবে আজকে মনে হলো কথা বলা দরকার হিমেলের সাথে। ফোনটা রিসিভ করে কানে ধরে গম্ভীর গলায় বলল, কি প্রয়োজন? তোমার ভাইয়ের তো কোনো দরকার নেই আমার সাথে, তবে তোমার আবার কি দরকার? ফোনটা রিসিভ করার সাথে সাথেই রোমানার এমন দিমাগি কথাবার্তা শুনে হিমেলের মেজাজটা গরম হলো। তবে তাও নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। ও ঝামেলা বাড়াতে কল করেনি, ঝামেলা কমাতেই কল করেছে। তাই কই শান্ত থাকতেই হবে। ভাবি, একটু স্বাভাবিক কণ্ঠে কথা বলে সুবিধা হয়। আমি আসলে ঝগড়া করার জন্য কল করিনি আপনাকে। তো কেন কল করেছো? কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য? নাকি ভাই আবার বিয়ে করে আনলো, সে খবর দেবে? নাকি জমি কিনে ফেলেছো ভাইয়ের সাথে? হিমেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মনে হয় ভাইয়া আপনাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে। না মনে হওয়ার তো কিচ্ছু নেই। আমার প্রতি ভালোবাসা যদি এতই উতলে পড়তো, তবে না আমাকে ওই বাড়ি থেকে আসতে দিত, না আমার কথার অবাধ্য হতো। এতদিন হলো এসেছি বাপের বাড়িতে, একটা বার তোমার ভাই কোনো খোঁজ খবর নিল না আমার। এটাই ভালোবাসা তোমার ভাইয়ের? আমি যদি প্রশ্ন করি আপনার ভালোবাসার কথা, তবে কি বলবেন? মানলাম আমার ভাইয়ের ভালোবাসা কমতে আছে, তবে আপনার ভালোবাসা কোথায়? আপনি যদি এতই ভালোবেসে থাকেন আমার ভাইকে, তবে আমার ভাইয়ের সামান্য সুখ দুঃখ কোন বিষয় লুকিয়ে আছে সেটা বুঝেন না? এতটুকু বোঝার দায়িত্ব কি আপনার নাই? তাহলে তো বলতে হয় তোমার ভাইয়েরও দায়িত্ব আমার সুখ দুঃখ বোঝা, তাই না? গত 5 বছর হলো তো ভাইয়াই বুঝে আসছে, আর আপনি ভাইয়ের জন্য সামান্য নিজের জেদ ত্যাগ করতে পারছেন না। এতটা জেদ আপনার? রোমানা কাটকাট গলায় বলল, হ্যাঁ, এটা আমার জিত। আমি আমার স্বামীর সাথে জিত করেছি, আর ওকে আমার জেদ মানাতেই হবে। হিমেল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সবসময় জেদ ভালো হয় না ভাবি। এখনই ফিরে আসুন। ভাইয়া যতই বলুক গ্রহণ করবে না, কিন্তু ঠিকই করবে। কিন্তু এতটাও যেন দেরি না হয়ে যায় যে ভাইয়ের মন একেবারে উঠে যায় আপনার উপর থেকে। তখন কিন্তু চাইলেও কিছু করতে পারবেন না। ভয় দেখাচ্ছ? হিমেল হেসে উঠে বলল, ভয় দেখাবো কেন? যা সত্যি সেটাই বললাম। আমি যে কথাগুলো বললাম সেগুলো সত্যি নাকি মিথ্যে সেটা আপনি নিজেও খুব ভালো করেই জানেন। আপনার বাবা যতদিন বেঁচে আছে ততদিনই কিন্তু বাপের বাড়িতে শান্তিতে থাকতে পারবেন। ভাইয়ের সংসারে বিবাহিত বোনের থাকা খুব কঠিন, ঠিক যেমন আমার আপা এই বাড়িতে এসে আপনার অশান্তিতে থাকতে পারতো না। রোমানা রাগ মিশ্রিত গলায় বলল, একদম খোঁচা দিবে না হিমেল। তোমার এই খোঁচানো স্বভাবটা আমার অসহ্য লাগে। এই জন্যই তোমাকে আমি দুচ্চক্ষে সহ্য করতে পারি না। আপনি যে আমার খুব প্রিয় তেমনটা না। কেন কল করেছি জানেন? আমার ভাই কষ্ট পাচ্ছে জন্য। তার থেকে বড় কথা, আপনাদের মাঝে তৈরি হওয়া ঝামেলার পেছনে কোনো না কোনোভাবে আমার নাম জড়িয়ে আছে। তাই বলছে ফিরে আসুন। আপনার স্বামীর সাথে জমি কিনবো না। আমি ভাইয়াকে বলবো না এই কথাটা, যে আপনাকে কথা দেওয়ার জন্য এমনটা করছে। বলবো লোন পাইনি, তাও ফিরে আসুন। হিমেলের কথা শুনে রোমানা একটু অবাকই হলো। ও তো ভেবেছিল এরা মা ছেলে মিলে হাসানকে বোধ হয় আরো উস্কানি দিচ্ছে। তবে হিমেল তো এখানে ভালো কথাই বলছে, ওকে ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছে। তবে ঠিক বিশ্বাস হলো না। হিমেলে তো ভালো না। সন্দেহী গলায় প্রশ্ন করলো, হঠাৎ এত ভালো মানুষই দেখাচ্ছ যে? পাশে ভাইকে বসিয়ে রেখে কল করেছো নাকি? দেখতে চাইছো তোমার ভাইকে, যা তুমি কতটা ভালো আর আমি কতটা খারাপ? হিমেল এবারে বিরক্তিকর গলায় বলল, আমি এমন স্বভাবের না সেটা আপনি খুব ভালো করেই জানেন। শুনুন, বারবার আপনাকে বোঝাবো এত ঠেকা আমার নেই। দায়িত্ব ছিল একবার বোঝানোর, বুঝিয়েছি। তাই অযথা তেরা পাকে কথা বলে মাথাটা আমার গরম করবেন না। মাথা বেশি গরম করলে 2 দিনের মধ্যে লোন তোলার ব্যবস্থা করে জমি কিনে নেব। এই তো নিজের আসল রূপে ফিরে এসেছো। এখন আমি বুঝতে পারছি। জানো তো হিমেল, আমাদের মাঝে ফাটলটা আসলে তুমি ধরিয়েছো। আর এখন আমার কাছে ভালো সাজতে চাইছো, কিন্তু কোনো লাভ হবে না। আমি ওই বাড়িতে আবার তখনই ফিরে যাব যখন তোমার ভাই এসে আমাকে নিয়ে যাবে, আর আমাকে কথা দেবে যে আমায় নিয়ে আলাদা থাকবে এবং তোমার সাথে কোনো রকম জমি জমা কিনবে না। মোট কথা, তোমাদের সাথে কোনো সম্পর্কই রাখবে না। হিমেল অনেকক্ষণ নিজেকে সংযত রেখেছে। অনেক ঠান্ডা ভাবেও রোমানাকে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু সত্যি হিমেল এবারে নিজের আসল রূপেই ফিরে এলো। কেননা এত শান্ত স্বভাবের হিমেল কোনো কালই ছিল না। জানেন তো ভাবি, আপনার বিয়ে করা উচিত ছিল একটা এতিম ছেলেকে, যার মা বাবা ভাই বোন 14 গোষ্ঠীতে কেউ নেই। কিন্তু আপনি এমন একটা ছেলেকে কেন বিয়ে করলেন বলুন, যার পুরো পরিবার আছে? রোমানা এবারে আফসোসের সাথেই বলল, বুঝিনি তো আগে। তখন বুঝলে তো এই ভুলটা করতাম না। বিয়ের পর শুরুর দিন থেকেও বুঝিনি। বুঝলে তখনই আলাদা হয়ে যেতাম।
এতগুলো বছর অযথা তোমাদেরকে পালতাম না। আপনাকে কল করাটাই আমার ভুল হয়েছে। আসলে ভাইয়া ঠিকই বলেছিলেন। আপনি এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন যে আপনার সাথে কথা বলাই ঠিক না। আপনার সাথে কোনো মানুষ কথা বলতেই পারে না। আপনার মানসিকতা অত্যন্ত নোংরা। আমার এখন এটা ভেবে অবাক লাগছে যে আমি কি করে 5টা বছর আপনার মতন একটা মানুষের সাথে একই বাড়িতে কাটালাম। এই যে আপনার সাথে কথা বলছি, এখন আমার মনে হচ্ছে ফোনটা আমার দূষিত হয়ে গেছে। কথা বলার শেষে আমি এটা সুন্দর করে পানি দিয়ে ধুতে পারলে শান্তি পেতাম। বেয়াদবি করো না হিমেল। হিমেল হেসে বলল, আমি যদি বেয়াদবি শুরু করতাম তবে এতক্ষণে যে আপনাকে কি কি বলতাম আপনার কোনো ধারণাই নেই। যাই হোক, বুঝতে পেরেছি আপনাকে দিয়ে সংসার হবে না। আমি ভাইয়াকে খুব বোঝাচ্ছিলাম এই কয়দিন যে সংসার ভাঙাই সব সমাধান হয় না। তবে আপার ক্ষেত্রে আমার যেমন মনে হয়েছিল যে আপার সংসারটা ভাঙাই বোধহয় সমাধান, আজ আপনার সাথে কথা বলার পর মনে হচ্ছে ভাইয়ের সংসারটা ভাঙাই বোধহয় সমাধান। যাই হোক, ভালো থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, বেশি দিন টিকতে পারবেন না বাবার বাড়িতে। আপনার এই বেয়াদবিগুলো এক হাসানই সহ্য করবে, আর হাসানের পরে যদি কেউ সহ্য করে সেটা হচ্ছে হাসানের পরিবার। কথাটা বলে হিমেল ফোনটা রাখার জন্য উদ্যত হতেই তবে থেমে গেল। আবারও ফোনটা কানে ধরে বলল, মানুষ আপনি যেমনই হন, একসাথে অনেকগুলো বছর কাটিয়েছে তো, ঝগড়াঝাটি করার কারণে হলেও একটা মায়া আপনার উপর জন্মেছে। তাই শেষবারের মতন বলছি, সময় থাকতে ফিরে আসুন। সারা পৃথিবী খুঁজেও কিন্তু আপনার কোনো হাসান পাবেন না যে আপনার এত অন্যের পরেও আপনাকে ভালোবেসে আপনার জন্য কাঁদবে। তাই বলছি, সময় থাকতে নিজের সংসারে ফিরে আসুন। এমনটা যেন না হয় যখন আপনি ফিরে এলেন তখন দেখলেন সংসারটা অন্য কারো হয়ে গিয়েছে। কথাটা বলে হিমেল এবারে ফোনটা কেটে দিল। রোমানা ফোনটা কানে ধরেই থামলো কিছুক্ষণ। তারপরে যখন মনে হলো যে হিমেল ফোনটা কেটে দিয়েছে তখন নিজেও ফোনটা কান থেকে নামালো। ধপ করে বিছানার উপরে বসে পড়ল। বারবার মনে হলো সত্যি কি এমনটা হবে যে রোমানার সংসার একদিন অন্য কারোর হয়ে যাবে? হাসান কি একসময় সত্যি রোমানার জন্য অপেক্ষা করা ছেড়ে দেবে? হাসান কি তবে আর আসবে না রোমানাকে নিতে? রোমানার আরও মনে হলো ও কি একটু বাড়াবাড়ি করেছে? শুধুমাত্র নিজের জেদের কারণে কি সংসারটা নষ্ট করছে? 3টে শুক্রবার জন্য আকবর সাহেব আজ আর দোকানে যাননি। আকবর সাহেব সকালে উঠে বাইরের মাচার উপরে বসে খবরের কাগজ পড়ছেন। একটু আগেই মারুফা এসে চা দিয়ে গেছে। খুব মনোযোগ সহকারে পত্রিকা পড়ছেন। প্রত্যেকটা কলামের সবগুলো খবরই তিনি পড়েন। ওনার এত ব্যস্ততার মাঝে হঠাৎ করে ওনার কানে একটা ডাক ভেসে এলো। তিনি পত্রিকা থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই দেখলেন সোহান দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই আকবর সাহেবের মেজাজটা খারাপ হয়ে গেল। সোহানের সাথে কথা বলতেও তার ইচ্ছে করে না। পত্রিকাটা হাতে নিয়ে চলে যেতে ধরলে সোহান ওনার পথ রোধ করে দাঁড়ালো। আকবর সাহেব অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত গলায় বললেন, আমার পথ আটকে দাঁড়াচ্ছ কোন সাহসে? তোমার মুখ দেখতেও আমি পছন্দ করি না। দ্বিতীয়বার আমার পথ আটকানোর স্পর্ধা দেখাবে না। সোহানের আকবর সাহেবকে কোনো কিছু বলার সুযোগ দিল না। সরাসরি আকবর সাহেবের পায়ের কাছে বসে পড়ে 2 হাতে ওনার পা ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও চাচা। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, তবে তাও ক্ষমা চাইছি তোমার কাছে। 2 দিন পর আমি চলে যাচ্ছি দেশ ছেড়ে। ক্ষমা না চেয়ে আমি যেতে পারছি না চাচা, ক্ষমা করে দাও আমায়। আকবর সাহেবের মন গলল না। সোহানের প্রতি যে ঠিক কতটা রাগ আর ঘৃণা জমা হয়েছে ওনার মনে, সেটা নিজেও পরিমাণ করতে পারবেন না। কারোরই পরিমাণ করার সাধ্য নেই। পূর্বের মতোই রাগান্বিত গলায় বললেন, পা ছাড়ো আমার। তুমি আমায় স্পর্শ করে আছো, সেটা ভাবলেও আমার গা ঘিন ঘিন করছে। আশা করছি এবার বুঝতে পারছো আমি তোমাকে ঠিক কতটা ঘৃণা করি। সোহান পা ছাড়ল না। এবারে ক্রন্দনরত গলাতেই বলল, ক্ষমা করে দাও চাচা। আমি তো মানছি আমি ভুল করেছি, তাই বলে আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি জানি না তখন আমার কি হয়ে গিয়েছিল, আমি কেন নয়নের সাথে এত বড় একটা অন্যায় করেছিলাম। তবে আমি তার জন্য অনুতপ্ত চাচা। আমি নয়নের কাছেও ক্ষমা চাইবো। ভুলেও না আমার মেয়ের জীবনে যেন তোমার ছায়াও না পড়ে। ভুলেও যেন আমি এই খবর না পাই যে তুমি নয়নের সাথে দেখা করেছো। তোমার জন্য যথেষ্ট কষ্ট পেয়েছে আমার মেয়ে, আর যেন নতুন করে ওর জীবনে কোনো অশান্তি তৈরি না হয়। সোহান আকবর সাহেবের কথাটা মেনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। আমি নয়নের সাথে কখনো দেখা করব না। তবে বিশ্বাস করো, কোনো অশান্তি তৈরির উদ্দেশ্য ছিল না আমার। আমি শুধু ওর কাছে ক্ষমা চাইতে যেতাম। তবে তুমি বললে সেটাও করব না। করার চেষ্টাও করো না। আমার মেয়ের চোখের যদি তোমার জন্য আর কখনো জল দেখেছি তবে তোমার কি অবস্থা করব সেটা তুমি ভাবতেও পারছো না। পা ছাড়ো আমার। সোহান নাছোড়বান্দা আজ ভেবে এসেছে যে আকবর সাহেবের থেকে ক্ষমা না পেয়ে যাবে না। অসহায় গলায় বলল, না চাচা, তুমি আমাকে ক্ষমা না করা অবধি আমি যাব না এখান থেকে। তুমি তো জানো, বলো
আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি আমার বাবা আর তোমার মাঝে কখনো কোনো পার্থক্য করিনি। আমি জানি তুমিও নাপিস আর আমার মাঝে কখনো কোনো পার্থক্য করনি। তবে একবার আমাকে নাপিস ভেবে ক্ষমা করে দাও। আকবর সাহেবের কণ্ঠটা এবার অনেকটা শান্ত হয়ে এলো। এই কথাটা একদমই ভুল না যে সোহান নিজের বাবা আর ওনার মাঝে কখনো কোনো পার্থক্য করেনি। আবার ঠিক তেমনই কথাটাও ভুল না যে আকবর সাহেবও নাফিস আর সোহানের মাঝে কখনো কোনো পার্থক্য করেনি। ভালো তো উনিও সোহানকে বাঁচতেন, তবে সোহান ওনার আদরের মেয়েটাকে কষ্ট দিয়েছে, নয়নতারার সম্মানে আঘাত করেছে। কি করে ক্ষমা করতে পারেন উনি? ক্ষমা করব বললেই কি ক্ষমা পাওয়া যায়? আমার মনে যে কষ্টটা দিয়েছো তুমি, তার ক্ষমা কি করে পাবে? তোমার জন্য আমার চোখ দিয়ে যে জলটা পড়েছে, তার ক্ষমা কি করে পাবে? আমার মেয়ে যতটা কষ্ট পেয়েছে, তার জন্য তুমি কি ক্ষমা পাবে? তুমি ক্ষমা পাওয়াটা কি এতটা সহজ? আমি জানি চাচা, সহজ না, তবে আমি এটাও জানি তুমি অনেক দয়ালু। তুমি দেখো, আর কখনো এমন ভুল হবে না। আমি আর নাফিসা অনেক ভালো আছি চাচা। আর দেখো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি নয়নের জন্য ঠিক ছিলাম না। নয়না আমার থেকেও 1000 গুণ ভালো একটা ছেলেকে পেয়েছে, আর আমিও আমার মতন একজন জীবনসঙ্গী পেয়েছি। তুমি দেখো, আমরা সবাই সবার জীবনে ভালো আছি। এখন আমার শুধু তোমাদের থেকে ক্ষমাটা দরকার। ক্ষমা করে দাও না চাচা। ওঠো। আকবর সাহেবের কথা শুনে দাঁড়ালো সোহান। ওনার কণ্ঠটাও আগের তুলনায় অনেকটা নরম হয়ে এসেছে। সোহানের মনে হলো বোধহয় এবারে ক্ষমা করে দেবেন উনি। শেষমেশ সোহান ক্ষমা পাবে আকবর সাহেবের কাছ থেকে। তুমি আমার সন্তান সম ছিলে। তোমার প্রতি রাগ অভিমান অনেক জমা হয়ে আছে। অভিশাপ দেইনি তোমায়। আমি চাই না আমার সন্তান জীবনে যতটা কষ্ট ছিল, অন্যের সন্তানের জীবনে সেই কষ্টগুলো আসুক। ভালো থাকো নাফিসাকে নিয়ে, সুখে থাকো। তবে ক্ষমা তোমাকে করতে পারবো না। সোহান কাতর গলায় বলল, দয়া করো চাচা। আসে না তোমাদের প্রতি দয়া। নয়ন আমার কাছে আমার জীবনের থেকেও প্রিয়। তাকে তুমি যতটা কষ্ট দিয়েছ, যতটা অপমান করেছ, তার ক্ষমা আমার কাছে পাবে না। আমার মেয়ের কষ্ট আমার হৃদয়ে গেঁথে গেছে। কথাটা বলে আকবর সাহেব ভেতরে চলে গেলেন। সোহান অশ্রুসিক্ত নয়নে ওনার যাওয়ার পথে তাকিয়ে রইল। আজ যেন আরো গভীরভাবে উপলব্ধি করতে পারল নিজের অপরাধ। কে জানে নয়নতারা থেকে ক্ষমা পাবে কিনা। সময় তখন সন্ধে। নাফিসা ঘরে এসে দেখলো সোহান কোথাও একটা যাওয়ার জন্য তৈরি হচ্ছে। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? সোহান বেশ স্বাভাবিক গলায় উত্তর দিল, নয়নের অফিসে। কেন? বলেছিলাম তো তোমায়, ক্ষমা চাইতে যাচ্ছি। কোনো প্রয়োজন নেই তোমার ওখানে যাওয়ার। বাবার কাছে অপমানিত হয়ে তোমার স্বাদ মেটেনি, সেজন্য আবার নয়নের কাছে অপমানিত হতে যাচ্ছ? সোহান আবারও স্বাভাবিক গলায় বলল, আমি তো তোমাকে যেতে বলিনি। তোমার ইচ্ছে হলে যাবে, না হলে থাকবে। আমি তো তোমাকে এর আগের দিনেই বললাম, আমি তোমাকে জোর করব না। আমি বলছি তো, তোমারও যাওয়ার কোনো প্রয়োজন নেই। সোহান কিঞ্চিত রাগী গলায় বলল, আমি যেমন তোমাকে জোর করছি না, তেমনি তুমি আমাকে জোর করবে না। এই অপরাধবোধ থেকে আমার মুক্তির দরকার, সেটা আমি তোমায় বলেছি। নাফিসা এবারে খেকিয়ে উঠে বলল, কিসের অপরাধ বোধ? কি অন্যায় করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, এর আগের দিন কিছু সময়ের জন্য মনে হয়েছিল নয়নের সাথে অন্যায় করেছি, তবে এখন আমার মনে হচ্ছে আমরাই ঠিক করেছি। তুমি তো নয়নকে কখনো ভালোবাসোনি, তবে বিয়ে করতে কেন? আমাকে ভালোবেসেছো, তাই আমাকেই বিয়ে করেছো। সোহান বিস্ময় ভরা কণ্ঠে বলল, একদিনের মাঝে তুমি এতটা বদলে গেলে, আবার কে মাথায় কি ঢোকালো? কেউ আমার মাথায় কিচ্ছু ঢোকায়নি। সকালে বাবা তোমার সাথে যে দুর্ব্যবহারটা করলো, আমরা ততটাও অপরাধী নই। ছোটবেলা থেকে দেখে আসছি, বাবা সব সময় নয়নকে বেশি প্রাধান্য দেয়, বেশি ভালোবাসে। সব সময় সব কিছুতে আগে নয়ন। নয়নই বেস্ট, নয়নই পারফেক্ট। এসব দেখতে দেখতে আমি হাঁপিয়ে গেছি। আজ যদি আমার জায়গায় নয়ন এই ভুলটা করতো, তাহলে বাবা ওকে অনায়াসে ক্ষমা করে দিত। একটু ভুল বললে নাফিসা, তোমার জায়গায় নয়ন কখনোই থাকতো না। নয়ন এত বড় ভুল করবে না। এটাকে ভুল বললেও কম হবে না, এটা পাপ। এই শোনো সোহান, বেশি সাধু সাজতে যেও না। যা করার দুজনে মিলেই করেছি। এখন এত ভালো সাজতে চাইছো কেন? নাকি তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে? কথাটা বলে নাফিসা একটু সন্দেহ দৃষ্টিতে সোহানের দিকে তাকালো। নাফিসার দৃষ্টিটা সোহানের কাছে একটু অদ্ভুত লাগলো। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কি বলতে চাইছো? নাফিসা সন্দেহী গলায় বলল, বলতে চাইছি, পুরনো প্রেমিকার প্রতি কি আবার প্রেম ফিরে এলো তোমার? কি আজে বাজে কথা বলছে এসব?
নাফিসা রাগী গলায় বলল, আমি একদম আজেবাজে কথা বলছি না। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি আবার নয়নকে ফিরে পেতে চাইছো, তাই না? যেদিন থেকে নয়নের বিয়ে হয়েছে সেদিন থেকে দেখছি তোমার ওর প্রতি খুব দরদ উতলে পড়ছে। আমাকে আর ভালো লাগছে না এখন, তাই না? তোমার আবার নয়নকে চাই। সোহানও এবার পাল্টা রাগী গলায় বলল। বাজে কথা বন্ধ করো নাফিসা, আমার রাগ তুলো না। নাফিসা পাল্টা হুঙ্কার ছেড়ে বলল, তুমি আমায় রাগিও না। আমি যখন বলছি তুমি নয়নের সাথে কথা বলবে না, তার মানে কথা বলবে না। হ্যাঁ, কাল কিছু সময়ের জন্য আমার মনে হয়েছিল যে আমি হয়তো অপরাধ করেছি, কিন্তু জানো তো, আজ সকালে বাবার ব্যবহারটা দেখার পর মনে হলো আমি একদম ঠিক করেছি। ছোট থেকে নয়ন অনেক কিছু আমার থেকে কেড়ে নিয়েছে, আর আমি ওর থেকে কেড়ে নিলেই দোষ? কি কেড়ে নিয়েছে নয়ন তোমার থেকে? সব কেড়ে নিয়েছে। বললাম তো, ও সব সময় বাবার প্রায়োরিটি লিস্টে প্রথমে থেকেছে। বাবা ওকে সব সময় বেশি ভালোবেসেছে। বাবার সব কাজে ওকে বেশি ভরসা করেছে। বাড়িতে ফিরে আগে নয়ন কোথায়, নয়ন কোথায় করেছে। কোনোদিন আগে বলেনি নাফিসা কোথায়। আমার রেজাল্ট খারাপ হলে খুব বকতো, অথচ নয়ন যদি রেজাল্ট খারাপ করতো কিছু বলতো না, বরং আদর করতো। সোহান এবারে ব্যঙ্গাত্মক গলায় বলল, কারণ তুমি বরাবরই রেজাল্ট খারাপ করতে, আর নয়ন বরাবরই রেজাল্ট ভালো করতো, সেজন্য মাঝে মাঝে খারাপ করলেও ওকে উৎসাহ দিত চাচা। নাফিসা আঙ্গুল উঁচিয়ে বলল, একদম আমার সামনে নয়নের প্রশংসা করবে না তুমি। আর একটা কথা কান খুলে শুনে রাখো সোহান, তুমি বা আমি কেউ ওই নয়নের কাছে ক্ষমা চাইবো না। রাগে সোহানের জল শক্ত হয়ে এলো। নাফিসার দিকে তেড়ে গিয়ে আঙুল উঁচিয়ে বলল, আমি যখন ঠিক করেছি আমি চাইবো নয়নের কাছে ক্ষমা চাইবো, তার মানে চাইবো। তোমার পছন্দ হলেও চাইবো, না পছন্দ হলেও চাইবো। তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। কথাটা বলেই সোহান নাফিসাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে নাফিসা ওর হাত টেনে ধরে বলল, আমাকে রাগিও না সোহান, তুমি কিন্তু জানো আমি মোটেও ভালো না। আমাকে নয়ন পাওনি যে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। সোহান এক ঝটকায় নাফিসার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, সেটা আমি খুব ভালো করেই জানি যে তুমি নয়ন না। আর আমার জীবনের এটাই সব থেকে বড় ভুল যে নয়নকে ছেড়ে দিয়ে তোমাকে বেছে নিয়েছিলাম। জানি না কোন শয়তান আমার মাথায় চেপেছিল যে তোমার মতন একটা মেয়েকে বিয়ে করেছিলাম। জীবনটা শেষ করে দিলে এই কয় মাসেই। নাফিসা অবিশ্বাস্য গলায় বলল, আমি তোমার জীবন শেষ করে দিয়েছি? আর তুমি কি করেছ? বিয়ের এই কয় মাসে কি দিয়েছো আমাকে? সারা দিন রাত তোমার মায়ের চেঁচামেচি শুনতে চলে যাই। পাগল তো আমি হয়েছিলাম যে তোমার পিছনে পড়েছিলাম। না হলে আমি চাইলে তোমার থেকে 1000 গুণ ভালো ছেলের সাথে বিয়ে করতে পারতাম। তুমি আমাকে বিয়ে করতে পেরেছো, এটাই খুশি থাকো। সোহান তাচ্ছিল্যের গলায় বলল, ঠিকই বলেছো, আমি বাদে তোমাকে বিয়ে করার মতন অনেক ছিল। কারণ এই পৃথিবীতে তো পাগলের অভাব নেই। মানে? মানেটা হলো তোমার বিয়ে হতো, তবে কার সাথে জানো? কোনো পাগলের সাথে। কোনো সুস্থ মানুষ কখনো তোমাকে বিয়ে করতেই পারে না। এই দেখো না, আমি সুস্থ মানুষ তোমাকে বিয়ে করে পাগল হয়ে যাচ্ছি দিন দিন। তুমি একটা অসহ্যকর বেদব মেয়ে। কথাটা বলে সোহান সত্যিই চলে গেল। পেছনে থাকা নাফিসা নিজেও চেঁচিয়ে উঠে বলল, তুমি কি একটা কাপুরুষ কোথাকার? সারাদিন মায়ের আঁচলের নিচে লুকিয়ে থাকে, সে আবার বড় বড় কথা বলে। অফিস থেকে বেরিয়ে নয়নতারা আজকে আগেই হিমেলের দেখা পেল না, বরং অপ্রত্যাশিতভাবে দেখলো সোহান দাঁড়িয়ে আছে। নয়নতারা কোন অফিসে চাকরি করে, কখন ছুটি হয়, এসব বিষয়ের কোনোটাই সোহানের অজানা নয়। তবে সোহানের সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই নয়নতারার। আশেপাশে তাকিয়ে হিমেলকে কোথাও দেখতে পেল না, বোধহয় একটু দেরি হচ্ছে আসতে। নয়নতারা ভাবলো একটু এগিয়ে যাবে, তাই সোহানকে পাশ কাটিয়ে চলে যেতে ধরলো। তবে ঠিক তখনই সোহানের নজরে নয়নতারা পড়ল। সোহান ডেকে উঠল, নয়ন। সোহানের ডাক নয়নতারার কানে পৌঁছালো ঠিকই, তবে নয়নতারা থামার প্রয়োজন মনে করলো না। আর না প্রয়োজন মনে করলো সোহানের ডাকে সাড়া দেওয়ার। সোহান সেটা বুঝতে পেরে নিজেই দৌড়ে গিয়ে নয়নতারার সামনে দাঁড়ালো। নয়নতারা থামতে বাধ্য হলো, চোখে মুখে রাগী ভাব ফুটিয়ে তুলে বলল, কি সমস্যা আপনার? রাস্তাঘাটে মেয়েদের পথ আটকে দাঁড়াচ্ছেন কেন? দেখো নয়ন, আমি জানি তুই রাগের মাথায় এভাবে বলছিস। আমি তোর কাছে একটা দরকারি কাজে এসেছি, আমাকে একটু সময় দিবি প্লিজ? যাকে তাকে দেওয়ার মতো সময় আমার হাতে নেই। সামনে থেকে সরে দাঁড়ান, আমার স্বামী আমায় নিতে আসছে। আমাকে একটু এগিয়ে যেতে হবে। অযথা বিরক্ত করবেন না আমায়। কথাটা বলে নয়নতারা আবারও
সোহানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে সোহান আবারও ওর পথ রোধ করে দাঁড়িয়ে মিনতি সুরে বলল, প্লিজ নয়ন, একটু শোন আমার কথাটা। আমি কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসিনি। বিশ্বাস কর, আমি ক্ষমা চাইতে এসেছি তোর কাছে। আমার ক্ষমা চাওয়া হয়ে গেলেই আমি চলে যাব। আমি এমনিতেও আর একদিনই আসি দেশে, আর এই কাজটা আমায় আজকেই করতে হতো। নয়নতারা কোনো উত্তর দেওয়ার আগে বাইকের শব্দ ওর কানে ভেসে এলো। তাকিয়ে দেখলো হিমেল আসছে। হিমেল নয়নতারার পাশে বাইকটা থামালো। সোহানকে দেখে ভ্রু কুচকালো। বাইক থেকে নেমে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, কি হচ্ছে তারা? বিরক্ত করছেন কেউ নেই? নয়নতারা হিমেলের সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, বাড়ি ফিরবো চলো। নয়নতারা কথাটা বলতেই সোহান হিমেলকে উদ্দেশ্য করে বলল, আমি আপনার স্ত্রীকে বিরক্ত করতে আসিনি, শুধু ক্ষমা চাইতে এসেছি। প্লিজ নয়নকে একটু বলুন না যেন আমার সাথে একটু কথা বলে। আমি শুধু ওর কাছে ক্ষমা চেয়ে চলে যাব। হিমেল সরাসরি নয়নতারাকে উদ্দেশ্য করে বলল। তুমি কি ওনার সাথে কথা বলতে চাও তারা? নয়নতারা সরাসরি আপত্তি জানিয়ে বলল। আমি ওর মুখও দেখতে চাই না। তোমায় বললাম তো বাড়ি যাব। হিমেল এবারে সরাসরি সোহানকে উদ্দেশ্য করে বলল। সোহান বুঝতে পারল নয়নতারাকে রাজি করানোর থেকেও এখন গুরুত্বপূর্ণ হিমেলকে রাজি করানো। হিমেল বাইকে উঠতে ধরলে সোহান এগিয়ে গিয়ে হিমেলের হাতটা ধরে অনুনয় স্বরে বলল, প্লিজ হিমেল, প্লিজ একটু নয়নকে বোঝান না। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, তার অপরাধ বোধ হচ্ছে তো আমার। এখন যদি আপনারা ক্ষমা করে না দেন তবে আমি মুক্তি পাবো কি করে এই অপরাধ বোধ থেকে বলুন? কিসের অপরাধ? পাপ করেছো তোমরা দুজনে। আমাকে ভালোবাসার কথা বলা, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার চোখের সামনে তুমি আমার বোনকে বিয়ে করেছো সোহান। এটাকে পাপ বলে? আমি মানছি তো নয়ন, আমি ভুল করেছি, কিন্তু এটার তো এখন কোনো সমাধান নেই। প্লিজ ক্ষমা করে দে আমায়। নয়নতারা তাচ্ছিল্যের গলায় বলল, ক্ষমা করবো সে আশা ছেড়ে দাও। আমি সারা জীবন সবার হাজারো ভুল ক্ষমা করেছি। আমি কখনো কারো দেয়া কষ্ট মনে নেইনি। আমি কখনো তাদের দেয়া কষ্ট বেশি দিন মনে রাখিনি। তবে তুমি আমাকে যে কষ্টটা দিয়েছো সেটা আমি কোনোদিনও ভুলবো না। আমার বাবা আমায় শিখিয়েছেন সবাইকে নাকি ক্ষমা করে দিতে হয়। তবে আমি তোমাকে আজ একটা কথা বলে রাখি, আমি মরে গেলেও তোমায় ক্ষমা করবো না। তুমি আমাকে এতটাই কষ্ট দিয়েছো। হিমেল বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালো নয়নতারার দিকে। এ যেন অন্য নয়নতারার কথা শুনলো হিমেল। হিমেল যে নয়নতারাকে চেনে সেই নয়নতারা তো কারোর প্রতি এত কঠিন হতে পারে না। হিমেল তো নিজেও বুঝে গেছে এই কথাটা এতদিনে। নয়নতারা বরাবরই সবাইকে ক্ষমা করে। তবে আজ এই নয়নতারার কি হয়ে গেল? তবে কি সোহানের প্রতি ওর ভালোবাসাটা খুবই তীব্র ছিল? হয়তো তাই। সোহান এবার এই স্থান কাল ভুলে দুই হাত জোর করে নয়নতারার সামনে হাঁটু গেড়ে বসে অপরাধী গলায় বলল, আমাকে ক্ষমা করে দে নয়ন, তোর প্রতি আমার অনেক ঋণ জমা হয়ে আছে। তবে বিশ্বাস কর, এই কথাগুলো আমি আগে বুঝিনি, আমি আগে উপলব্ধি করতে পারিনি। আমি ভুল করেছি সেটা আমি জানি। প্রবাদ করার সময় তো কারোই মাথায় ঠিক থাকে না, আমারও মাথা ঠিক ছিল না। সবাই তো দ্বিতীয় সুযোগ পায়, আমি কি পাবো না? নয়নতারা কাটকাট গলায় বলে দিল, আমার থেকে তুমি কোনো দ্বিতীয় সুযোগ পাবে না। সবাই নিজের প্রাক্তনকে ভুলে যেতে চায়, তবে আমি সারা জীবন তোমায় আমার ঘৃণায় মনে রাখতে চাই। আমি মনে রাখতে চাই যে সোহান নামের একজন ঠিক কতটা কষ্ট দিয়েছিল আমায়। আমি মনে রাখতে চাই তোমার জন্য কতটা অপমানিত হতে হয়েছিল আমায়, কতটা কাঁদতে হয়েছিল আমাকে। তুমি জানো আমি কত আশায় বসেছিলাম। আমি ভাবতাম কাল সোহান এলে আমাকে বিয়ে করে ওর ঘরে তুলবে, আমাদের একটা সংসার হবে। কি করিনি আমি তোমার জন্য বলো? সব করেছি, সব। আমি জানি নয়ন, তুই অনেক কিছু করেছিস। কিচ্ছু জানো না তুমি। যে বিদেশে থাকার গরম আজ আমায় দেখাও, জানো আমি সাহায্য না করলে কখনো সেই বিদেশ যেতেই পারতে না তুমি। সোহান চমকে নয়নতারার দিকে তাকিয়ে বলল, মানেটা হলো তোমার কি মনে হয় তোমার বাবা তোমায় টাকা দিত? তুমি এতটা ভরসার যোগ্য ছিলে নাকি যে তোমার বাবা তোমার ভরসা করতো? যেখানে তোমার নিজের পরিবার তোমায় ভরসা করেনি সেখানে আমার তোমার প্রতি বিশ্বাস ছিল সোহান। তোমার অসহায়ত্ব, তোমার চোখের জল দেখে আমার খুব খারাপ লেগেছিল। আমি বাবাকে অনুরোধ করেছিলাম যেন আমার ভাগের কোনো একটা জমি বিক্রি করে তোমায় বিদেশ যাওয়ার টাকা দেয়। বাবা তাই করেছিল। আমি তোমার চোখের জল সহ্য করতে পারতাম না, আমার বাবা আমার চোখের জল সহ্য করতে পারতো না। সোহান উঠে দাঁড়িয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, কিন্তু টাকাটা তো আমাকে বাবাই দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিল তো, কারণ আমি জানতাম আমার থেকে টাকাটা নিতে হয়তো তোমার আত্মসম্মানে লাগতো, হয়তো তোমার নিজেকে ছোট মনে হতো। তাই বাবা টাকাটা বড় আব্বুকে দিয়ে বলেছিল যেন আমাদের কথা না বলে। তুই আগে এই কথা জানাসনি কেন আমায়? কি হতো জানালে? কি করতে তুমি? বিদেশ যাওয়ার পর টানা 3 মাস যখন তোমার কোনো চাকরি ছিল না, আমি দেশ থেকে টাকা পাঠাইনি তোমায়।
আমার বেতনের সমস্ত টাকা তোমায় পাঠাতাম, আর আমি বাবার থেকে টাকা নিতাম। এতেও তুমি বোঝোনি আমি তোমার জন্য কি কি করতে পারি। তবে আজ আমার মনে হয় জানো, ভাগ্যিস তুমি আমায় ঠকিয়েছিলে, নয়তো হিমেলকে কি করে পেতাম আমি। কথাটা বলে নয়নতারা হিমেলের দিকে তাকিয়ে আলতো হেসে বলল, এই মানুষটাকে দেখো, সত্যিকারের ভালোবাসা কেমন হয় তুমি ওর কাছ থেকে জানতে পারবে। আমার বাবার পরে যদি কেউ নিঃস্বার্থভাবে আমায় ভালোবেসে থাকে, তবে সেটা শুধুমাত্র হিমেল। তোমার প্রতি যেমন আমার ঘৃণা জমে আছে, ঠিক তেমনি একদিক থেকে অনেক কৃতজ্ঞ আমি। ভাগ্যিস তুমি আমায় ঠকিয়েছিলে, না হলে তোমার মতন একটা ইতর আমার জীবনের স্বামী হিসেবে আসতো, আর হিমেলের মতো একজন মানুষকে আমি হারিয়ে ফেলতাম। সোহান কিছু বলে উঠতে ধরলে নয়নতারা ওকে থামিয়ে দিয়ে বলল, আমার কথা এখনো শেষ হয়নি। মনে আছে সোহান, আমাদের সম্পর্কেও থাকাকালীন তুমি মাঝে মাঝে কথায় কথায় আমায় খোঁচা দিতে। তুমি আমাকে সবসময় বোঝাতে চেষ্টা করতে যে আমি তোমার অযোগ্য। তুমি দয়া করে আমায় ভালোবাসো। তবে জানো তো, হিমেল আমায় বুঝিয়েছে যে আমি কতটা সুন্দর। হিমেল আমাকে নিজেকে ভালোবাসতে শিখিয়েছে। হিমেল সব সময় আমায় নিয়ে গর্ব করে। আমাকে কেউ কিছু বলে তার উত্তর আগে দেয় হিমেল। হিমেল আমার সাথে থাকলে আমার কোনো কিছু নিয়ে ভাবতে হয় না। এবার বুঝলে তো ভালোবাসতে কিভাবে ভালোবাসতে হয়। সোহান মাথা নামিয়ে বলল, বুঝতে পেরেছি নয়ন। আমি জানি তোর প্রতি আমার ভালোবাসায় অনেক কমতি ছিল। নয়নতারা আবারও সোহানকে থামিয়ে দিয়ে বলল, ভুল বললে। আমাকে তুমি কখনো ভালোই বাসোনি। তোমার কি মনে হয় তুমি নাফিসাকে ভালোবেসেছো? না, তোমার মতো পুরুষ কাউকে ভালোবাসতে জানে না। তোমরা সারা জীবন শুধু কিসে তোমাদের লাভ হবে সেসবের পেছনে পড়ে থাকো। তোমরা সবসময় খোঁজো কার কাছে গেলে কি পাবে। আমার কাছে আগে টাকা পাচ্ছিলে, পরে তুমি নিজেও যখন উপার্জন শুরু করলে তখন আর তোমার টাকার দরকার নেই। তখন তোমার দরকার পড়েছিল সৌন্দর্যের, তাই নাফিসার পেছনে ছুটলে। 2 দিন পর অন্য কিছুর প্রয়োজন হলে তখন আবার অন্য মেয়ের পেছনে ছুটবে। এক কথায় বলতে গেলে তুমি একটা চরিত্রহীন লম্পট। সোহান আবারও হাত জোর করে অপরাধী গলায় ক্ষমা চেয়ে বলল, তুই আমাকে যা বলবি আমি সব মেনে নিব, তবে তাও ক্ষমা করে দে। আমি আর নাফিসা দুজনেই অপরাধ বোধে ভুগছি। ক্ষমা করে দে প্লিজ নয়ন। তুই যদি অভিশাপ দিস আমরা দুজনেই সুখী হতে পারবো না। তোমার কি মনে হয় আল্লাহ কিছু দেখে না? যার শাস্তি দেয়ার তিনি এমনিতেই শাস্তি দিয়ে দেবেন। আমাকে কিছু বলতে হবে না। আর বাকি রইল দুইজনের অপরাধ বোধের কথা। তো কই তোমার বউ নাফিসা, কই? ওকে তো দেখতে পাচ্ছি না। শোনো, নাফিসাকে আমাকে চেনাতে এসো না। তোমার থেকেও খুব বেশি ভালো করে চিনি ওকে আমি। ও ভাঙবে তবু মচকাবে না। সোহান তো নিজেও জানে যে নাফিসা অপরাধ বোধ ভুগছে না, তারপরেও নয়নতারাকে মিথ্যে বলল। না না, সত্যি বলছি, নাফিসা অপরাধ বোধ ভুগছে। আমরা দুজনেই নিজেদের ভুলটা বুঝতে পেরেছি। তবে আসেনি কেন ও? বড় অস্বস্তি হতো তোর সামনে দাঁড়াতে। নয়নতারা ব্যঙ্গাত্মক গলায় বলল, ও আচ্ছা, বড় বোনের হবু বরকে বিয়ে করতে অস্বস্তি হলো না, আর এখন নিজের অপরাধ স্বীকার করতে অস্বস্তি হচ্ছে? হিমেল শুধু হাঁ করে নয়নতারার মুখের দিকে তাকিয়ে আছে। এখন নয়নতারাকে দেখছে হিমেল, যার প্রত্যেকটা কথায় প্রকাশ পাচ্ছে মনের কষ্ট। দৃষ্টিতে কি ঘৃণা সোহানের প্রতি। আচ্ছা, এত বেশি ঘৃণা তো তার প্রতি আসে যাকে খুব বেশি ভালোবাসা হয়। তার মানে নয়নতারা কি সত্যি সোহানকে খুব বেশি ভালোবাসতো, হিমেলের থেকেও বেশি? এই ভাবনাগুলোই এখন হিমেলের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ওর ভাবনার মাঝেই সোহান আবারও হিমেলকে উদ্দেশ্য করে বলল, হিমেল, আপনি প্লিজ বোঝান না নয়নকে। আমরা তো অপরাধী, কিন্তু নয়ন তো অনেক ভালো। ওকে একটু ক্ষমা করে দিতে বলুন না। আপনি তো আমাকে সংসারের গুরুত্ব বুঝিয়েছিলেন। আমার এখানে কিছু বলার নেই সোহান। আমি বরাবরই তার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এসেছি। আর সত্যি বলতে আপনাদের অপরাধটা ক্ষমার অযোগ্যই। সোহান যেন শেষ আশাটাও হারিয়ে ফেলল। এবারে আর কি বলবে বুঝে উঠতে পারল না। ওর এই অসহায়ত্বের মধ্যেই হঠাৎ করে নয়নতারা বলে উঠল, আচ্ছা ঠিক আছে, যাও, ক্ষমা করবো তোমাদের দুজনকে। তবে আজ তুমি যেমন আমার পায়ে পড়ে আমার কাছে ক্ষমা চেয়েছো, ঠিক তেমনি নাফিসাকেও এটাই করতে হবে। তবেই আমি তোমাদেরকে ক্ষমা করব। নয়নতারার কথাটা শুনে সোহানের মাথা ঘুরে উঠল। এটা তো কোনোদিনও সম্ভব না। নাফিসা জীবনেও ক্ষমা চাইবে না। সোহানের মুখ ভঙ্গি দেখেই নয়নতারা সেসব বুঝতে পারল। জানতোই যে নাফিসা ক্ষমা চাইবে না, সেজন্যই বলেছে। নয়নতারা তাচ্ছিল্যে হেসে বলল, মিথ্যে বলে তুমি আমায় সোহান যে নাফিসা অপরাধ ভোগে ভুগছে। তুই খুব বদলে গেছিস নয়ন। আজকে তোকে খুব কঠিন দেখাচ্ছে। আমাদের সম্পর্কটা ভাঙার সময়ও তো তোকে এতটা রাখতে দেখিনি। না, তোর চোখে এতটা ঘৃণা দেখেছি। তখন শুধু অসহায়ত্ব দেখেছিলাম তোর চোখে, যেটাও আমি অনেক পরে অনুভব করতে পেরেছি। নয়নতারা এবারেও হিমেলের দিকে তাকিয়ে আলতো হেসে বলল, তখন আমি অসহায় ছিলাম, কারণ তখন আমার পাশে হিমেল ছিল না। এখন আমি জানি হিমেলের মতো একটা মানুষ আমার জীবনে আছে, যে আমাকে কখনো আর অসহায় বোধ করতে দেবে না।
আর আমি কেন তখন তোমায় কিছু বলিনি জানো? কেন? তার কারণ তখন তোমার মাঝে কোনো অপরাধ বোধ ছিল না, তখন তোমাকে কিছু বলা না বলা সমান ছিল। আমি তাই এই দিনটার অপেক্ষাই করছিলাম, যেদিন তুমি নিজের ভুলটা বুঝতে পারবে। আমি চেয়েছিলাম এই মুহূর্তটাতেই আমি তোমায় আমার মনে জমে থাকা রাগ ক্ষোভ সবটা জানাবো, যেন তুমি নিজের অপরাধ বোধ আরো ভালোভাবে বুঝতে পারো। আর আজ আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। চাচার কাছেও ক্ষমা চাইতে গিয়েছিলাম, চাচাও ক্ষমা করেনি। আশা ছিল অন্তত তুই ক্ষমা করবি আমায়। রেখো না আশা, ক্ষমা করবো না আমি তোমায়। আমি সবাইকে ক্ষমা করলেও তোমায় আর নাফিসাকে কোনোদিনও ক্ষমা করব না। কেননা তোমরা দুজনেই আমাকে যে কষ্টটা দিয়েছো, ততটা কষ্ট আর কেউ কোনো দিনও আমাকে দেয়নি। হিমেল চলো। কথাটা বলে হিমেলের বাইকে উঠে নয়নতারা চলে গেল। আবারও অসহায়ের মতো সেখানে দাঁড়িয়ে রইল সোহান। একই দিনে দুইবার ব্যর্থ হলো সোহান। দুজনের একজনের কাছ থেকেও ক্ষমা পেল না। আর দুজনেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ওরা কখনো ক্ষমা করবে না সোহানকে। তার মানে কি সারা জীবন এই অপরাধ বোধ নিয়েই বাঁচতে হবে? বাড়িতে ফেরার পর থেকে নয়নতারা একটা বিষয় খেয়াল করছে। হিমেল কেমন যেন চুপচাপ হয়ে গেছে। মনমরাই বলা চলে, খুব কম কথা বলছে। এমনটা না যে রাগারাগি করেছে নয়নতারার সাথে। নয়নতারা কিছু জিজ্ঞেস করলে ঠিকঠাক উত্তর দিচ্ছে, তবে কেমন নিস্তেজ হয়ে পড়েছে যেন। প্রত্যেকদিন যেমন বাড়ি ফেরার পর দুজনের মাঝে খুনসুটি চলে, গল্পগুজব হয়, সেসব আর হচ্ছে না। হিমেল রাত জেগে কাজও করলো না আজ। খাওয়া দাওয়া শেষে চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ল। নয়নতারার পুরো বিষয়টা যেন ঠিক লাগলো না। হিমেলের পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, শরীর খারাপ তোমার? এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যে? হিমেল চোখ খুলে তাকিয়ে আলতো হেসে বলল, না, ঠিক আছে, আমি আসলে খুব ক্লান্ত তো, তাই ঘুমাচ্ছি। তুমিও ঘুমিয়ে পড়ো। হিমেলের কথাটা নয়নতারা ঠিক বিশ্বাস হলো না। সন্দেহ গলায় প্রশ্ন করলো, আমার বিশ্বাস হচ্ছে না। কিছু হয়েছে তোমার, তাই না? অফিসে কারোর সাথে ঝামেলা হয়েছে? না, তারা ঠিক আছে সব। তুমি ঘুমিয়ে পড়ো। লাইটটা বন্ধ করে দাও, আমার একটু মাথা ব্যথা করছে, এই যা সমস্যা। আমি চা করে এনে দেবো, ওষুধ খাবে? না, লাগবে না, তুমি ঘুমিয়ে পড়ো। বারবার হিমেলের মুখের থেকে ঘুমিয়ে পড়ো কথাটা নয়নতারার একদমই পছন্দ হলো না। স্পষ্ট বুঝতে পারছে কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। আমার উপরে কি কোনো কারণে রাগ করেছো? আমি কি কোনো ভুল করেছি? হিমেল এবারও আলতো হেসে বলল, না তারা, তুমি কোনো ভুল করনি। আর তোমার উপর রাগ করলে কি তোমার সাথে কথা বলতাম? যাও ঘুমিয়ে পড়ো। এবার আর নয়নতারা কোনো প্রশ্ন করতে পারলো না। লাইটটা বন্ধ করে দিয়ে এসে নিজেও ঘুমিয়ে পড়ল। শুনো ঠিকই, তবে ঘুম আর ধরল না। খেয়াল করলো হিমেল কেমন যেন ছটপট করছে। নয়নতারা বুঝতে পারলো হিমেলের কোনো একটা সমস্যা নিশ্চিত হয়েছে। দীর্ঘ একটা সময় এভাবেই পার হলো, তবে এবারে আর নয়নতারা থামতে পারলো না। উঠে গিয়ে আগে লাইট জ্বালালো। লাইট জ্বলতে দেখে হিমেলও চোখ খুলে তাকালো। নয়নতারা বিছানায় এসে বসে রাগী গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, তুমি কি আমায় বলবে হিমেল যে তোমার কি হয়েছে? হিমেল উঠে বসলো। বেশ কিছুটা সময় চুপ থাকার পর নয়নতারাকে বলল, তুমি একটা কথা বলি তারা, মন খারাপ করো না কেমন? আসলে আমি তোমার থেকে একটা কথা আড়াল করতে চাইছিলাম, কিন্তু আমার মনে হলো আড়াল করাটা ঠিক হবে না। নয়নতারা ভ্রু কুঁচকে বলল, কি কথা বলো? হিমেল কিছুক্ষণ আমতা আমতা করতে করতে ইতস্ত গলায় বলেই ফেললো, তুমি সোহানকে খুব ভালোবাসতে, তাই না? এখনই কোকে ভালোবাসো? হিমেলের হঠাৎ এমন প্রশ্ন নয়নতারা একটু চমকিয়ে উঠে বলল, হঠাৎ এমন কথা কেন বলছো? না মানে, তুমি রাগ করো না, এমনিতেই মনে হলো তুমি ওকে খুব ভালোবাসতে, তাই না? আগের কথা না তুলে খুশি হবে হিমেল। প্লিজ তারা, বলো না, তুমি কি সোহানকে খুব ভালোবাসতে? এখনো বাসো? আমার থেকেও কি বেশি ভালোবাসে সোহানকে? আমি কি শুধু তোমার স্বামীর জন্য দায়বদ্ধতা থেকে ভালোবাসো আমায়? আমি জানি এই প্রশ্নগুলো করা হয়তো অযৌক্তিক কিংবা অন্যায়, হয়তো তোমার ভালোবাসাকে ছোট করছে, কিন্তু তারপরেও প্রশ্নগুলোর উদয় হয়েছে আজ আমার মনে। তোমাকে আমি এইভাবে কখনো কাঁদতে দেখিনি, তোমাকে এতটা রেগেও যেতে দেখিনি। একটা মানুষের প্রতি আমাদের এতটা ঘৃণা তো তখনই জন্মায়, বলো, যখন আমরা তাকে খুব ভালোবাসি, সে আমাদের ঠকায়, তাই না? নয়নতারা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটা ঠিক, সোহানকে আমি ভালোবেসেছিলাম এক সময়, কিন্তু এখন আর বাসি না। একটা মানুষের প্রতি যখন ঘৃণা তৈরি হয়, তখন কি আর তোমার মনে হয় তার জন্য ভালোবাসা অবশিষ্ট থাকে? আমি জানি তারা থাকে না, কিন্তু তাও আমার মনে প্রশ্নটা আসছে। আজ যখন তুমি সোহানের সাথে কথা বলছিলে, কেন যেন আমার খুব খারাপ লাগছিল। তুমি ওর সাথে ঘৃণা নিয়ে কথা বলছিলে, কিন্তু তাও আমার মনে হয়েছিল তুমি সোহানকে খুব ভালোবাসো। হয়তো এখনো সে ভালোবাসা ছিটে ফোটা রয়ে গেছে তোমার মনে। না হিমেল, বিশ্বাস করো, আমার মনে সোহানের প্রতি বিন্দু মাত্র কোনো দুর্বলতা নেই। যদি আমার মনে কোনো দুর্বলতা থাকতো, তবে আমি ওকে আজও ক্ষমা করে দিতাম। ঠিক যেমন আমাদের সম্পর্ক থাকাকালীন আমি ওর হাজারটা ভুল ক্ষমা করেছি, কিন্তু আমি ওকে ক্ষমা করিনি। তাহলে তুমি আমাকে সত্যি ভালোবাসো তো, তাই না? দেখো, সত্যি হলেও বলো ভালোবাসো,
মিথ্যা হলে বলো ভালোবাসো। আমি দরকার হলে মিথ্যা নিয়ে বাঁচবো, কিন্তু তবুও তুমি বলো আমায় ভালোবাসো। তুমি আমার প্রথম ভালোবাসা। আমি তাই বলছি, তোমাকে আমার পক্ষে বলা সম্ভব না। সেই হিসেবে ধরলে তো সোহানা তোমার প্রথম ভালোবাসা। ওকে কিভাবে ভুলবে তুমি? হিমেল কেমন যেন অস্থির হয়ে উঠেছে। নয়নতারা বুঝতে পারছে ওর অস্থিরতার কারণটা। নয়নতারার বিন্দু পরিমাণ রাগ হলো না হিমেলের উপরে, কষ্টও পেল না। আজ নয়নতারা যদি কোনো কারণে অস্থির হয়ে যেত, হিমেল ওকে সামলাতো। তাই নয়নতারার মনে হলো ওরও হিমেলকে সামলানো দরকার। হিমেলের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরে বলল, তোমার কি মনে হয় হিমেল, আমি ঠকাবো তোমায় কখনো? হিমেল তৎক্ষণাৎ দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না তারা, কখনো না। তুমি জানো আমি তোমায় ঠকাবো না। তুমি জানো আমি তোমায় ভালোবাসি, আর সেই জন্যই তুমি কখনো আমাকে ভুলতে পারবে না। কিন্তু সোহান আমাকে ঠকিয়েছে, আমাকে অপমান করেছে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু যে মুহূর্তে আমি সোহানের মুখ থেকে জানতে পেরেছি যে ওর আমার বোনের সাথে সম্পর্ক আছে, সেই মুহূর্তেই ওর উপর থেকে আমার ভালোবাসাটা উঠে গেছে। হিমেল সন্দেহ গলায় বলল, সত্যি তারা? হ্যাঁ হিমেল, এটা সত্যি। আজ আমি কেন কেঁদেছি জানো? কেন? আমি কেঁদেছি আমার সেই সময়কার অসহায়ত্বের কথা মনে করে, যখন আমার পাশে আমার বাবা ছাড়া আর কেউ ছিল না। আমি কেঁদেছি আমার অপমানগুলোর কথা ভেবে। আমি কেঁদেছি সোহানের আমাকে ছোট করে কথাগুলো মনে করে। এই জন্যই কাঁদিনি হিমেল যে সোহানকে আমি একসময় ভালোবাসতাম আর আজ ওর বউ হতে পারিনি। তুমি খুশি তো আমার সাথে তারা? আমাকে তুমি সত্যি ভালোবাসো তো? আমার মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই হিমেল। তুমি এমন একজন মানুষ যাকে যে কোনো নারী ভালোবাসবে। প্রত্যেকটা মেয়ে তোমার মতো একজন জীবনসঙ্গী চায়। আমি তো অসহায় ছিলাম হিমেল। আমি আমার ভবিষ্যতে কোনো ঠিক ঠিকানা পেতাম না। আমি আমার জীবনে বাঁচার কোনো কারণ খুঁজে পেতাম না। সবকিছু তুমি আমায় দিয়েছো। তোমার প্রতি আমি কৃতজ্ঞ হিমেল। তোমাকে না ভালোবেসে থাকা যায় বলো তো? হিমেল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জড়িয়ে ধরল নয়নতারাকে। যেন বুকের উপর থেকে অনেক বড় একটা পাথর নেমে গেল। তৎক্ষণাৎ আবার নয়নতারাকে ছেড়ে দিয়ে অপরাধী গলায় বলল, আমাকে ক্ষমা করে দিও তারা। আমি বোধহয় তুমি অপমান করলাম, তাই না? তোমার অনুভূতিকে ছোট করলাম। আসলে আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল তুমি বোধহয় আমাকে ভালোবাসো না, আর ভালোবাসলেও হয়তো আমার থেকে বেশি সোহানকে ভালোবাসতে। নয়নতারা আলতো হেসে বলল, আমি কখনোই তোমাকে এটা বলতে পারবো না যে তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। তবে হ্যাঁ, আমি তোমাকে এতটুকু বলতে পারি, তুমি আমার জীবনের শেষ আর শ্রেষ্ঠ ভালোবাসা। আর তুমি আমার জীবনের প্রথম, শেষ, শ্রেষ্ঠ সব ভালোবাসা। আমি তোমায় খুব ভালোবাসি তারা। আমি তোমায় বোঝাতে পারবো না কতটা ভালোবাসি। শুধু বলবো, আমি তোমায় অনেক ভালোবাসি। কথাটা বলে হিমেল এবার একটু কেঁদে ফেলল। হিমেলের চোখে জল দেখে নয়নতারা হেসে উঠে নিজেও কেঁদে ফেলল। নয়নতারা এবারে নিজেই হিমেলকে জড়িয়ে ধরলো। কি অদ্ভুত ব্যাপার, যে মেয়েটাকে সবাই ছুঁড়ে ফেলতো একসময়, আজ তাকে হারানোর ভয়েও কেউ কেউ নাকি কাঁদছে। মাঝে কেটে গেছে প্রায় 2 মাস। সবার জীবন ঠিকঠাকভাবেই চলছে। হাসানের জীবনও যেন থেমে আছে তেমনটা নয়। তবে হ্যাঁ, দিন শেষে ঘরে ফিরলেই ঘরটা একটু শূন্য লাগে। কারোর একটা কমতি অনুভব হয়। তবে যখনই মনে হয় যে যার কমতি হাসানের অনুভূত হচ্ছে, তার যায় আসে না এসব বিষয়, তখনই নিজের মনের মাঝে তৈরি হওয়া অনুভূতিটাও যেন মরে যেতে চায়। এই 2 মাসে রোমানা অনেকটাই নিস্তেজ হয়ে গেছে। রোমানার জন্য এখন এই কথাটা বিশ্বাসই হয় না যে 2 মাস কেটে গেছে অথচ হাসান একটা বারের জন্য কল করেনি, দেখতেও আসেনি। নিজের বাপের বাড়িতেও দিন রাত এখন কথা শুনতেই হয়। শুধুমাত্র রোমানার ভাবির কাছে না, রোমানার বাবাও রেগে যায়। সংসারটা ভাঙার জন্যও ওকেই দোষারোপ করে। রোমানাও হয়তো বুঝতে পারে যে সম্পূর্ণ দোষটা ওরই, তবে ঠিক মেনে নিতে পারে না। বারবার মনে হয় হাসান চাইলেই তো সব ঠিক করতে পারত। হাসান যদি রোমানাকে নিতে আসতো, তবে কি ওকে ফিরিয়ে দিত? খুব বেশি কিছু কি চেয়েছিল রোমানা? সকালেও তুমুল অশান্তি হয়েছে। রোমানার ভাই সরাসরি মুখের উপরে বলে দিয়েছে তাড়াতাড়ি যেন নিজের সংসারে চলে যায়। তবে সব থেকে অবাক করার বিষয় হলো, রোমানার বাবাও খুব একটা প্রতিবাদ করেনি ছেলের এমন কথাতে। বারে বারে মেয়েকে দোষারোপ করেই যাচ্ছে। এর মাঝে আবার রোমানা নিজের বোনের বাড়িতেও গিয়েছিল, তবে 5 দিনের বেশি থাকতে পারেনি। বোনপর স্বামী, শ্বশুরবাড়ির লোকজন সবার বাঁকা দৃষ্টি তার আর ইঙ্গিতেই বলা কিছু কথার জন্য থাকতে আর পারেনি। রোমানার আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। রোমানা যেন আজ দীপার অসহায়তাটা অনেকটাই বুঝতে পারল। দীপা বাপের বাড়িতে আসলে রোমানা এমন করত সব সময়, শুধু তাড়া দিত শ্বশুরবাড়ি চলে যাওয়ার জন্য। আর আজ রোমানা ঠিক সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। আজ নিজের সব রাগ জেদ ভেঙে ফেললো। ভাবলো আজ হাসানকে কল করবে। অস্বস্তি হলো, সংকোচ হলো, তবে তাও ফোনটা হাতে নিয়ে হাসানের নাম্বারটা বের করলো। নিজেকে অনেক বুঝিয়ে অনেক কষ্টে হাসানের নাম্বারে কল করলো।
প্রথমবার রিং হয়ে গেল, তবে হাসান কলটা রিসিভ করলো না। রোমানা বুঝতে পারলো না যে খেয়াল করেনি নাকি ইচ্ছে করে কলটা রিসিভ করলো না। তবে আগে তো এমনটা কখনো হয়নি। হাসান যতই কাজে ব্যস্ত থাকুক না কেন, রোমানার কল সবসময় রিসিভ করেছে ঠিক সময়ে। তবে বেশি ভাবলো না রোমানা। এত কিছু ভাবতে গেলে আর কল করাই হবে না। আবারও কল করলো হাসানের নাম্বারে। এবারে কলটা রিসিভ করলো হাসান। কলটা রিসিভ হতেই দেখে রোমানার ঠোঁটে একসাথে হাসি ফুটে উঠলো। অপর পাশ থেকে হাসানের কণ্ঠস্বর ভেসে এলো না। রোমানা কিছুক্ষণ অপেক্ষা করলো, ভাবলো হাসান হয়তো কিছু বলবে। তবে না, দীর্ঘ 1 মিনিট অতিবাহিত হয়ে গেল, তবে হাসান কিছু বলল না। অবশেষে রোমানাই আগে কথা বলল। কেমন আছো হাসান? এবারে অপর পাশ থেকে হাসানের কণ্ঠস্বর ভেসে এলো। স্বাভাবিক গলাতেই বলল, ভালো আছি, আশা করছি তুমিও ভালো আছো। হাসানের প্রশ্নটা শুনে কেন যেন রোমানার খুব কান্না পেল। রোমানার বলতে ইচ্ছে করলো যে রোমানা একটু ভালো নেই। হাসান ওর যতটা যত্ন নিত, এই বাড়িতে যতটা যত্ন কেউ নেয় না। রোমানার মা থাকলে তবুও হয়তো যত্ন নিত, তবে নেই, কে যত্ন নেবে? সবাই তো দিন রাত কথা শোনাচ্ছে, যা মুখে আসছে তাই বলছে, খোঁচাচ্ছে, অপমান করছে, খোঁটা দিচ্ছে। তবে এখনই এত অভিযোগ করলো না হাসানের কাছে। খুব কষ্টে নিজের কান্না নিয়ন্ত্রণ করে বলল, আমি মোটামুটি চলে যাচ্ছে দিনকাল। আর কিছু বলতে পারলো না রোমানা। দুজনেই আবার কিছুক্ষণ চুপ থাকার পর অপর পাশ থেকে হাসান ব্যস্ততা দেখিয়ে বলল, আর কিছু বলার আছে? কাজ করছি আমি। এত ব্যস্ততা? তুমি না বলছিলে তোমার কাছে সব থেকে দরকারি আমি? হাসান স্বাভাবিক গলাতেই বলল, সেসব অতীত ছিল। আমি এখন আমার জীবনের কিছু নিয়ম বদলে ফেলেছি। যার কাছে আমার গুরুত্ব থাকবে, আমার কাছে তার গুরুত্বই থাকবে। যার কাছে আমার কোনো মূল্য নেই, আমার কাছেও তার কোনো মূল্য নেই। রাখছি। হাসান কথাটা বলল ঠিকই, তবে ফোনটা কাটতে পারলো না। কিন্তু রোমানা ভাবলো হাসান বোধহয় ফোনটা কেটে দিয়েছে। ফোনটা কানে ধরেই কাঁদলো। ফোনের অপর পাশে থাকা হাসানের কানে বেশ ভালোভাবেই পৌঁছালো রোমানার কান্নার কণ্ঠস্বর। হাসান অনেক করে নিজেকে বোঝালো জিজ্ঞেস করবে না রোমানাকে ওর কান্নার কারণ, কেটে দেবে কলটা। তবে পারল না। নিজের মনের সাথে অনেকক্ষণ যুদ্ধ চালানো, কিন্তু তারপরেও পারল না। সেই নির্লজ্জ মন রোমানাকে জিজ্ঞেস করেই বসলো, কাঁদছো কেন? হঠাৎ করে হাসানের কণ্ঠস্বর পেতেই রোমানা চমকে উঠল। তার মানে হাসান ফোনটা কাটেনি? রোমানার কান্না যেন এবারে দ্বিগুণ হারে বাড়ল। হাসান এখনো পিছু পা কাটিয়ে উঠতে পারেনি তাহলে। ক্রন্দনরত গলাতেই হাসানকে উদ্দেশ্য করে বলল, আমাকে নিয়ে যাও হাসান, আমি এখানে একটু ভালো নেই। এখানে সবাই আমাকে খুব অপমান করে। তুমি আমাকে যতটা ভালোবাসতে, যতটা যত্ন করতে, আর কেউ করে না। আমাকে এখন কি মূল্যই দেয় না? আমি তোমার কাছে ফিরে যেতে চাই হাসান, আমাকে নিয়ে যাও।